এখন আমরা অ্যাসিড ও ক্ষারের বিয়োজন মাত্রা নিয়ে কথা বলবো। আমাদের কাছে যদি কোনো একটা অ্যাসিড থাকে এইচে, তাহলে আমরা জানি যে সে বিয়োজিত হয়ে প্রোটন দিবে আর একটা নেগেটিভ আয়ন দিবে। এখন আমি যদি আইস মেথডে দেখি যে ইনিশিয়ালি কত ছিল, চেঞ্জ কত হবে, আর সাম্যাবস্থায় অর্থাৎ ইকুইলিব্রিয়ামে কত থাকবে সেটা। তাহলে প্রথমে ধরে নিলাম যে ইনিশিয়ালি অ্যাসিডটা ছিল হচ্ছে মোল। আমরা জানি যে সবসময় এই ইউনিটটা আমরা মোল হিসেবে ব্যবহার করি প্রত্যেকটাই। আচ্ছা, তো শুরুতে সে কিন্তু কোনো প্রোটন দিচ্ছে না এখানে, তাই এখানে দুইটাই জিরো। এরপর চেঞ্জ কতটুকু হচ্ছে, আমরা ধরে নিলাম যে তাদের মধ্যে রেশিও হচ্ছে 1:1:1। এই জন্য আমরা ধরে নিলাম যে অ্যাসিড যদি এক্স মোল বিয়োজিত হয়, তাহলে হাইড্রোজেন বা প্রোটন ছেড়ে দিবে হচ্ছে সে এক্স মোল। এভাবে আমরা ধরে নিলাম। ঠিক একইভাবে এটা একটা কথা বলে রাখি যে অ্যাসিড কতটুকু আমার এখানে প্রোটন দিচ্ছে সেটা কিন্তু ডিফারেন্ট হতে পারে এই রেশিওটার উপরে, এই স্টয়কিওমেট্রিক রিলেশনটার উপর ডিপেন্ড করে। আমরা দেখে এসেছি যে স্টয়কিওমেট্রিক কি জিনিস আমাদের লেকচারের আগের অংশে। এখানে এই রিলেশনটা যদি 1:2 হতো, অর্থাৎ একটা অ্যাসিড থেকে যদি আমি দুইটা প্রোটন পেতাম, তখন অ্যাসিড এক্স মোল বিয়োজিত হয়ে প্রোটন কিন্তু তৈরি হতো 2x মোল। এভাবে আমরা হিসাবটা করতাম। বাট আপাতত আমরা যেহেতু জেনারেলাইজ ইকুয়েশন দেখছি, আমরা ধরে নিচ্ছি যে 1 মোল অ্যাসিড থেকে আমি একটা প্রোটনই পাবো বা 1 মোল প্রোটন পাবো। আচ্ছা, তাহলে এখানে দেখা গেল যে সাম্যাবস্থায় আমরা যে তিনটা বক্স নিয়ে কাজ করি, যে সাম্যাবস্থায় আমি এদের প্রত্যেকের পরিমাণটা পেয়ে গেলাম। এখন যদি আমি অ্যাসিডের বিয়োজন মাত্রা নিয়ে কথা বলি, আমরা পড়েছিলাম বিয়োজন মাত্রা হচ্ছে প্রতি 1 মোলে কতটুকু বিয়োজিত হয় সেই পরিমাণটা। তাহলে একটু খেয়াল করি যে এখানে বিয়োজিত হচ্ছে এক্স মোল, আর আদি পরিমাণ ইনিশিয়াল পরিমাণটা ছিল হচ্ছে এ মোল। তাহলে এটাই হচ্ছে এই অ্যাসিডটার জন্য তার বিয়োজন মাত্রা। তাহলে কতটুকু বিয়োজিত হচ্ছে আর আদি পরিমাণটা, অর্থাৎ যদি ভাগ দিই আমি প্রতি 1 মোলে কতটুকু বিয়োজিত হচ্ছে সেটা কিন্তু তার বিয়োজন মাত্রা। এখন আমি যদি চিন্তা করি যে সে হচ্ছে একটা সবল অ্যাসিড বা তীব্র অ্যাসিড। তীব্র অ্যাসিডের ক্ষেত্রে সাধারণত কি হয়, ধরলাম HCl, H প্লাস আর Cl মাইনাস হয়। তীব্র অ্যাসিডের ক্ষেত্রে সাধারণত উভমুখী প্রক্রিয়াটা হয় না, অর্থাৎ সাম্যাবস্থায় এই ক্ষেত্রে সাম্যাবস্থাটা এক্সিস্ট না করে যেটা হয়, তীব্র অ্যাসিড সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়। তো সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাওয়ার কারণে যেটা হয় যে এখানে সাম্যাবস্থা বলতে আসলে কিছু এক্সিস্ট করে না। আলটিমেটলি অ্যাসিডের যে ঘনমাত্রাটা সেটা শূন্য হয়ে যায়, শুধুমাত্র থাকে হচ্ছে এখানে তার আয়নগুলা। তার কারণ হচ্ছে অ্যাসিডের তীব্রতা সেটার উপরে ডিপেন্ড করে যে সে কত ভালোভাবে প্রোটন দিতে পারে। আমরা জানি যে তীব্র অ্যাসিড অনেক ভালোভাবে প্রোটন দিতে পারে। তার মানে আমি যদি এখানে 100টা অ্যাসিড নেই, দেখা যাবে যে আমার এর মধ্যে 90টা বা 95 বা 99টাই কিন্তু বিয়োজিত হয়ে প্রোটন তৈরি করে ফেলছে, যেটা আমরা একটু আগেও বলে এসেছি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে যদি খেয়াল করি, আমাদের যে কে এ বা বিয়োজন ধ্রুবকের মানটা অ্যাসিডের, আমরা জানি যে তার তীব্রতাটা এর উপরেই ডিপেন্ড করে। আর এটার মানটা কিন্তু আবার ডিপেন্ড করে এই আলফার উপর। অর্থাৎ আমরা কি বলছি যে যত বেশি বিয়োজিত হবে, বিয়োজন মাত্রাও তত বৃদ্ধি পাবে। আর বিয়োজন মাত্রা বৃদ্ধি পাওয়া মানে বেশি বিয়োজিত হচ্ছে, অর্থাৎ আমরা এইভাবে চিন্তা করতে পারি, এক্স যদি বাড়ে তাহলে আলফার পরিমাণও বাড়বে, অর্থাৎ বিয়োজন মাত্রাও বাড়বে। তাহলে অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবক সেটার পরিমাণও কিন্তু বাড়বে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পারি যে কে এ সেটা কিন্তু তীব্র অ্যাসিডের জন্য আলফা সমানুপাতিক। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাসিডের বিয়োজন মাত্রা যত বেশি হবে তীব্র অ্যাসিডের ক্ষেত্রে, তার বিয়োজন ধ্রুবকের মানও কিন্তু তত বেশি হবে। আর তীব্র অ্যাসিডের ক্ষেত্রে এই জিনিসটা পার্টিকুলারলি তার ঘনমাত্রার উপর নির্ভর করে না। তার কারণ হচ্ছে আমি যেই কোনো ঘনমাত্রার অ্যাসিডই নেই না কেন, সেটা সাধারণত সম্পূর্ণটাই বিয়োজিত হয়ে যায়। আমরা যদি একটু খেয়াল করি, এটার জন্য যদি আমরা কে এর সমীকরণটা লিখতাম, তখন আমরা কে এ সমান লিখতাম উৎপাদ ডিভাইডেড বাই হচ্ছে বিক্রিয়ক। এবং আমরা যেটা খেয়াল করলাম যে এই ক্ষেত্রে আমার HCl এর যে পরিমাণটা, এখানে যদি HCl চিন্তা করি, সেটা কিন্তু সাম্যাবস্থায় শূন্য থাকছে। সাম্যাবস্থা বলতে কিন্তু এখানে বেসিক্যালি কিছু এক্সিস্টই করছে না। তাহলে এই মানটা যদি শূন্য হয়, দেখা যাবে যে কে এর মানটা কিন্তু অসীম হয়ে যাচ্ছে। তাহলে কে এর মান অসীম মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা দেখে এসেছি যে কে এর মান কিন্তু শূন্য বা অসীম হওয়া সম্ভব না। অর্থাৎ তীব্র অ্যাসিডের ক্ষেত্রে বেসিক্যালি তারা কোনোদিন সাম্যাবস্থায় পৌঁছায় না। আমরা ধরে নিই যে বিক্রিয়াটা শেষ হয়ে গিয়েছে, তাহলে এই যে তীব্র অ্যাসিডের জন্য যে কে এর মান, সেটাকে আমি বলতে পারি তার বিক্রিয়া অনুপাতটা যে কোনো সময় যদি সাম্যাবস্থা চিন্তা না করি তখন। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইচ এর মানটা যত বৃদ্ধি পাবে, আমার যত হ্রাস পাবে, কে এর মানটা কিন্তু তত বৃদ্ধি পাবে। অর্থাৎ এখানে আমি বলতে পারি যে আলটিমেটলি এটার ঘনমাত্রার উপরেই কিন্তু ডিপেন্ড করছে কে এর মানটা। তাহলে এখান থেকে কিন্তু আমার চলে আসছে যে কতটুকু মোল এক্স এখানে বিয়োজিত হচ্ছে। অর্থাৎ আমরা যেটা লিখেছিলাম যে আমাদের এখানে অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবক সেটা সমানুপাতিক হবে তার বিয়োজন মাত্রার। আচ্ছা,
এবার আসি একটা মৃদু অ্যাসিড বা ক্ষারের জন্য। এখানে কিন্তু তীব্র ক্ষারের জন্য কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। তীব্র ক্ষারের জন্য কিন্তু তার কেবি সমান আমরা বলতে পারি সেটা সমানুপাতিক হবে তার আলফার মানে বা বিয়োজন মাত্রা মানে। আচ্ছা, এবার আমরা আসছি হচ্ছে মৃদু অ্যাসিড বা ক্ষারের জন্য। মৃদু অ্যাসিড বা ক্ষারের জন্য আমরা জানি যে আমাদের বইতে একটা সূত্র আছে, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। আমরা একটু দেখি যে এটা বলতে আসলে কি মিন করছে। আমি ধরলাম আমাদের কাছে একটা মৃদু অ্যাসিড আছে, হতে পারে সেটা ইথানোয়িক অ্যাসিড বা আমাদের ফর্মিক অ্যাসিড, যে কোনো অ্যাসিড হতে পারে। আচ্ছা, তাহলে সেও একইভাবে বিয়োজিত হবে, প্রোটন দিবে। এবং আমি ধরে নিলাম যে বিক্রিয়ার শুরুতে সে ছিল হচ্ছে সি মল। এটা আমরা যে কোনো মল নাম্বারই ধরতে পারি, আমরা যেহেতু বইতে সি মল ধরা আছে তাই আমরা সি মল ধরে করছি। তাহলে একটু চিন্তা করি, আমি ধরলাম যে এই যে মৃদু অ্যাসিডটা তার বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। আলফাকে আমরা বিয়োজন মাত্রা হিসেবে ধরি, তাই আলফা হচ্ছে তার বিয়োজন মাত্রা। এখন আলফা বিয়োজন মাত্রা বলতে কি বোঝাই আমরা, যে প্রতি এক মলে বিয়োজিত হয় আলফা মোল। তাহলে প্রতি সি মোলে কতটুকু বিয়োজিত হবে, সি আলফা। তাহলে আমি এখানে চেঞ্জটা আইস মেথডে আবারও লিখতে পারি যে অ্যাসিড বিয়োজিত হবে সি আলফা, আর এখানে প্রোটনও তৈরি করবে সি আলফা, অ্যানায়নটাও তৈরি হবে এখানে সি আলফা। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, যে ইকুইলিব্রিয়ামে বা সাম্যাবস্থায় যে পরিমাণটা থাকবে সেটা থাকবে সি মাইনাস সি আলফা, এটা থাকবে সি আলফা, আর এটাও থাকবে সি আলফা। তাহলে আমরা এটা কোন পরিমাণটা পেয়ে গেলাম, আমরা এখানে পেয়ে গেলাম সাম্যাবস্থায় এদের যেই মোল পরিমাণটা সেটা পেয়ে গেলাম। এখন আমরা যদি এর জন্য কে এর মানটা নির্ণয় করতে চাই, যেহেতু একটা অ্যাসিড তাই আমরা তার জন্য ধরে নিলাম কে। কে এর মান যদি নির্ণয় করতে যাই, আমি জানি এটা হবে উৎপাদ ডিভাইড বাই হচ্ছে বিক্রিয়ক। এসব ক্ষেত্রে সাধারণত আমরা পাত্রের আয়তন যেটা সেটা আদর্শ আয়তন বা ফিক্সড আয়তন 1 লিটার ধরে নিই। তাই এখানে আমাদের যাতে কাজ করতে সুবিধা হয়, মল দিয়ে কাজ করা যেই কথা, এটাকে আমি 1 লিটার আয়তনের পাত্র ধরে মোল পার লিটার ধরাও কিন্তু একই কথা। তাহলে একটু দেখি, এখানে যেটা হবে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু এটা ডিভাইড বাই আমাদের অ্যাসিডের ঘনমাত্রাটা। তাহলে আলটিমেটলি এটা আসছে আলফা স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এই দুইটা বসবে উপরে, আর নিচে বসবে হচ্ছে সি ইন্টু 1 মাইনাস আলফা। তাহলে এখানে সি কাটাকাটি চলে যাচ্ছে, উপরে থাকছে আলফা স্কোয়ার সি আর হচ্ছে যে 1 মাইনাস আলফা। এখন একটা ব্যাপার খেয়াল করি, আমাদের একটা তীব্র অ্যাসিডের জন্য আমরা যেটা বললাম যে শুরুতে ও যতটুকু বিয়োজিত হচ্ছে সাম্যাবস্থায়, আর শুরুতে যে পরিমাণটা সেটা কিন্তু একদম অলমোস্ট সেম। অর্থাৎ তার বিয়োজনের যেই পরিমাণ এক্স আর আদি যেই পরিমাণ সেটা কিন্তু অলমোস্ট সেম। মানে আমি বলতে পারি, আমি যদি 100 মোল অ্যাসিড নিয়ে কাজ শুরু করি, তাহলে সাম্যাবস্থায় তার 100 মোলে যদি বিয়োজিত হয়ে যায় তীব্র অ্যাসিডের ক্ষেত্রে, তাহলে সেই মানটা আসে 100/100 ইকুয়ালস হচ্ছে 1। এই জন্য দেখা যায় যে আমার এই ক্ষেত্রে মানটা হয় 1-এর কাছাকাছি বা 1 তীব্র অ্যাসিডের ক্ষেত্রে। এবার যদি আমি একটু দুর্বল অ্যাসিডের দিকে লক্ষ্য করি, দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই বিয়োজন মাত্রার যে মানটা সেটা খুবই কম হচ্ছে। দেখা যাচ্ছে যে প্রতি 1000 মোলে বা প্রতি 1 কোটি মোলে মাত্র 1 মোল হয়তো বিয়োজিত হচ্ছে, অর্থাৎ বিয়োজনের যে মাত্রাটা সেটা খুবই কম হয়। আমরা লিখতে পারি আলফা ইজ ভেরি 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 লেস দেন 1। তাহলে আলফা যদি 1-এর চেয়ে এত বেশি ছোট একটা সংখ্যা হয়, ধরলাম 0.00001, সেটা যদি 1-এর থেকে বাদ দিই, আলটিমেটলি কিন্তু খুব একটা এখানে ম্যাটার করবে না। তাহলে আমরা এখানে 1 মাইনাস আলফার জায়গায় এটাকে চিন্তা করতে পারি 1 মাইনাস 0, যেহেতু শূন্যের কাছাকাছি, তাই আমরা এটাকে এভাবে লিখতে পারি কে এ ইকুয়ালস টু আলফা স্কোয়ার সি। অর্থাৎ নিচের যে টার্মটা সেটা বাদ চলে গেল, কিভাবে সেটা আমরা দেখলাম। এখন আসি, আমরা এখান থেকে ফাইনালি লিখতে পারি, আমরা যদি আলফা স্কোয়ারকে এ পাশে নিয়ে আসি, আমি লিখতে পারি কে এ ডিভাইড বাই সি। অর্থাৎ আলফা সমান আমি পেয়ে যাব রুট ওভার কে এ ডিভাইড বাই হচ্ছে সি। একটু খেয়াল করি এখানে ব্যাপারটা, আলফা সমান আমরা এখানে লিখলাম রুট ওভার কে ডিভাইড বাই সি। এটা আসলে কি মিন করছে, একটা অ্যাসিডের জন্য আমরা যেটা বললাম যে নির্দিষ্ট তাপমাত্রায় তার এই যে বিয়োজন ধ্রুবকের মান সেটা কিন্তু নির্দিষ্ট। তাই এই যে ধ্রুবকটা কে যেহেতু কনস্ট্যান্ট বা ধ্রুবক, আমরা এখানে লিখতে পারি আলফা ইকুয়ালস টু আলফা সমানুপাতিক 1/√/c। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে অ্যাসিডের যে বিয়োজন মাত্রা আর তার যে ঘনমাত্রার সম্পর্ক সেটা কিন্তু বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটাকেই আমরা বলছি অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। তার মানে আমি একটা অ্যাসিডের ঘনমাত্রা যত বৃদ্ধি করব তার বিয়োজন মাত্রা কিন্তু তত হ্রাস পাবে, আর আমি তার ঘনমাত্রা যত হ্রাস করব তার বিয়োজন মাত্রা তত বৃদ্ধি পাবে।
এটা তো দেখলাম সূত্রে কি মিন করছে সেটা। এখন যদি আমরা একটু কথাটা সহজভাবে বোঝাই তাহলে একটু চিন্তা করি, অ্যাসিডের ঘনমাত্রা বৃদ্ধি করা মানে কি? অ্যাসিডের মধ্যে আমরা জানি যে অ্যাসিড সাধারণত জলীয় দ্রবণে ব্যবহার করা হয়, ধরে নিলাম সেটা পানির সাথে আছে যেহেতু জলীয় দ্রবণ বলছি আমরা। তাহলে এখানে কি হবে, ওর ঘনমাত্রা বৃদ্ধি করা মানে এখানে কিন্তু দ্রবণের গাঢ়ত্ব বেশি বা ঘনত্ব বেশি, অর্থাৎ এখানে পানির পরিমাণ তুলনামূলক কম, অ্যাসিডের পরিমাণটা বেশি। কিন্তু আমি যদি বলি যে এখানে ওর ঘনমাত্রা আমি হ্রাস করছি, তার মানে কি আমি এখানে পানির পরিমাণ বৃদ্ধি করছি। ব্যাপারটা আমি এইভাবে চিন্তা করতে পারি যে 1 লিটার পানিতে আমার 1 মোল অ্যাসিড আছে, ইথানোয়িক অ্যাসিড ধরলাম যেহেতু দুর্বল অ্যাসিড নিয়ে কথা বলছি, তাহলে ওর ঘনত্বর চেয়ে অবশ্যই ঘনত্ব কম হবে যদি আমি এখন এই 1 মোল অ্যাসিডই 1000 লিটার পানিতে রাখি। তাহলে দেখা যাচ্ছে কি পানির পরিমাণ বৃদ্ধি করাটাকে কিন্তু আমরা বলছি লঘুকরণ, অর্থাৎ অ্যাসিডটাকে আমি এখানে লঘু করছি। যত বেশি পানি মিশাবো তত বেশি লঘু হবে, আর যত বেশি লঘু হবে তার ঘনত্ব বা ঘনমাত্রাটা কিন্তু তত কমতে থাকবে, আর ঘনমাত্রা কমে যাওয়া মানে তার বিয়োজন মাত্রা কিন্তু বেড়ে যাবে। এটাই হচ্ছে আমাদের অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের মূল ধারণাটা। আমি অ্যাসিডের ঘনত্ব বা ঘনমাত্রাটা যত কমাবো তার বিয়োজন মাত্রা কিন্তু এখানে তত বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার আসি আমি এখানে যেই অসওয়াল্ডের লঘুকরণ সূত্র সেটা একটু খেয়াল করি, এটা কিন্তু শুধুমাত্র আমার মৃদু অ্যাসিডের জন্য প্রযোজ্য। আমাদের কোন একটা তীব্র অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য হবে না। তার কারণ হচ্ছে যে তীব্র অ্যাসিডে আমার সব পরিমাণ অ্যাসিডই কিন্তু আলটিমেটলি বিয়োজিত হয়ে যায়। যেহেতু পুরো অ্যাসিডটাই বিয়োজিত হয়ে যায়, সেটা কিন্তু যে কোনো ঘনমাত্রা, আমরা একটু আগে দেখে আসলাম যে তীব্র অ্যাসিডের জন্য এটা কিন্তু শুধুমাত্র বিয়োজন মাত্রার উপর এই কে এ বা কে বি এর মানটা ডিপেন্ড করছে। কিন্তু আমরা খেয়াল করলাম যে এখানে বিয়োজন মাত্রাটা কিন্তু ঘনমাত্রার উপরও ডিপেন্ড করছে। তাহলে একটু খেয়াল করি, আমরা যদি এখন একটা এক্সাম্পল দেখি, যে ধরলাম যে আমি এখানে দুটি অ্যাসিড বা দুটি ক্ষারের আপেক্ষিক তীব্রতা নিয়ে কথা বলতে চাচ্ছি। এখানে আমি যে ফর্মুলাটা লিখে রেখেছি এটা আমাদের টাইপ 2, সেটা হচ্ছে যে স্ট্রেংথ অফ অ্যাসিড 1 আর স্ট্রেংথ অফ অ্যাসিড 2, দুটি অ্যাসিড, এখানে দুটি ক্ষারও কিন্তু হতে পারতো, তাদের আমি তীব্রতা বা শক্তি মাত্রার তুলনাটা করছি। তাহলে সেটা ইকুয়ালস টু হবে √K1 ডিভাইড বাই K2 সমান α1 ডিভাইড বাই α2। এটা আমি কিভাবে পেলাম? এই জিনিসটা কিন্তু আমি এখান থেকেই পেয়েছি। আমি যদি একটু চিন্তা করি যে দুইটা অ্যাসিডের জন্য যদি দুইটা মান, এটা হচ্ছে α1 আর এটা হচ্ছে K1 আর এটা হচ্ছে α2 ইকুয়ালস টু √K2 ডিভাইড বাই C। এই দুইজনের জন্য যদি চিন্তা করি তাহলে আমি এই দুইটা তুলনা করে লিখতে পারি α1 ডিভাইড বাই α2, ধরে নিলাম তাদের ঘনমাত্রা সমান, তাহলে সেটা হবে √K1 ডিভাইড বাই K2। আর আমরা সেটা অবভিয়াসলি জানি যে যার কে এর মান যত বেশি সে তত তীব্র অ্যাসিড, ঠিক একইভাবে যার বিয়োজন মাত্রা যত বেশি সে তত তীব্র অ্যাসিড হবে। এভাবেই কিন্তু আমরা সূত্রটা এখন ম্যাথমেটিক্যালি দেখবো। যে আমার এখানে এক্সাম্পলে বলা আছে যে ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড এর কে এ যথাক্রমে, অর্থাৎ দুইটাই হচ্ছে মৃদু অ্যাসিড এবং দুইজনের ক্ষেত্রেই কিন্তু তাদের যে কে এর মানটা সেটা দেওয়া আছে, অর্থাৎ বিয়োজন ধ্রুবক দেওয়া আছে দুইজনের ক্ষেত্রে। এরপর বলা হচ্ছে বিয়োজন ধ্রুবক যদি এত হয় তাহলে এদের আপেক্ষিক তীব্রতা, তার মানে একটার তুলনায় আরেকটা কত বেশি তীব্র হবে সেই ব্যাপারটা। তাহলে এই ফর্মুলা থেকে যদি আমরা এখানে আসি, আমরা এখানে লিখতে পারি যে তীব্রতাকে আমরা স্ট্রেংথ দিয়ে যদি বলি স্ট্রেংথ অফ HCOOH, অর্থাৎ আমাদের মিথানোয়িক অ্যাসিড ডিভাইড বাই স্ট্রেংথ অফ আমাদের এখানে ইথানোয়িক অ্যাসিড, এটা সমান আমরা লিখতে পারি এখানে √K1 ডিভাইড বাই K2। ধরে নিলাম K1 হচ্ছে এখানে আমাদের মিথানোয়িক অ্যাসিডের জন্য, যেহেতু ওকে আমরা উপরে লিখেছি আগে লিখেছি, আর এটা হচ্ছে K2। তাহলে এখানে যদি আমি মানগুলো বসাই 21.4 ইন্টু 10⁻⁵ আর ওর জন্য হচ্ছে 1.81 ইন্টু 10⁻⁵। অলরেডি কিন্তু দেখে বোঝাই যাচ্ছে যে K1 এর মান অর্থাৎ বিয়োজন ধ্রুবকের মান যার বেশি হবে তার ক্ষেত্রেই কিন্তু আমার তীব্রতাটা বেশি হবে। যেহেতু ফর্মিক অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান বেশি, এই জন্য আমরা আগেই বলে দিতে পারি যে এখানে ফর্মিক অ্যাসিডটা বেশি তীব্র অ্যাসিড। কিন্তু এখানে আমরা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি দেখাতে যাচ্ছি যে আপেক্ষিক তীব্রতা নির্ণয় করো এদের আপেক্ষিক তীব্রতা, অর্থাৎ একটার তুলনায় আরেকটা আপেক্ষিক তীব্রতা কত বেশি বা কম সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনের পর আমি পেয়ে যাব 3.438, অর্থাৎ এই মানটা কি বোঝাচ্ছে, উপরে যেহেতু এখানে আমার মিথানোয়িক অ্যাসিড ছিল তার মানে নিচে ইথানোয়িক অ্যাসিড, এটা যদি একটা রেশিও হিসেবে চিন্তা করি, রেশিওটা হচ্ছে এটা 1।
তাহলে আমি কি বলতে পারি যে এখানে আমার ইথানোয়িক অ্যাসিডের তুলনায় মিথানোয়িক অ্যাসিডের যে তীব্রতা বা তার যে আপেক্ষিক তীব্রতা বা শক্তি মাত্রা যেটাই বলি না কেন সেটা হচ্ছে 3.438 গুণ বেশি। আমরা তো ম্যাথমেটিক্যালি করার আগে থিওরিটিক্যালি বলতে পারছিলাম যে হ্যাঁ তীব্রতাটা বেশি হবে, বাট এখানে আমরা ম্যাথমেটিক্যালি আলটিমেটলি করে দেখলাম যে তীব্রতাটা কত বেশি হবে। তাহলে আমরা কি খেয়াল করলাম এই আলোচনায় যে যখন আমরা তীব্র অ্যাসিড বা ক্ষার নিয়ে কাজ করব তখন আমরা এভাবে চিন্তা করি তার সম্পূর্ণটাই বিয়োজিত হয়, সেভাবে তার বিয়োজন মাত্রা বা বিয়োজন ধ্রুবক যাই বলে সেভাবে তার নির্ণয় করা হয়। আর যখন আমরা মৃদু অ্যাসিড বা ক্ষারের জন্য কথা বলি, যেমন মৃদু অ্যাসিড এখানে হতে পারে আমরা বলেছি আমাদের মিথানোয়িক অ্যাসিড, বা মৃদু ক্ষার হতে পারে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এই ধরনের দুর্বল অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে আমরা অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করি এবং সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে যতটুকু অ্যাসিড আছে অবশ্যই কখনোই পুরোটুকু আমার H+ দিবে না, তার থেকে কম দিবে এবং সেটা অনেক কমই হবে। এই পরিমাণটা আমরা এখানে এভাবে বের করলাম হচ্ছে তার বিয়োজন মাত্রার সাথে এই সম্পর্কটা স্থাপন করার মাধ্যমে। এরপর আমরা যেটা দেখব, আমরা যখন পিএইচ নির্ণয় করতে যাব তখন কিন্তু আমরা এই পার্থক্যটা খুব ভালোভাবে লক্ষ্য করব যে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার এবং মৃদু অ্যাসিড আর মৃদু ক্ষারের ক্ষেত্রে এই পিএইচ এর পার্থক্যটা কিভাবে হয়, তার কারণ হচ্ছে সেটা ডিপেন্ড করে আমার অসওয়াল্ডের লঘুকরণ সূত্রের উপর। এখন আমরা পিএইচ, পিওএইচ, পিকেএ, পিকেবি, পিকেডব্লিউ এসব নিয়ে কথাবার্তা বলবো। অর্থাৎ এতক্ষণ আমরা যে টার্মগুলো শিখেছি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা, কে, কেবি, কেডব্লিউ, এখন তাদের সামনে আমরা একটা করে পি নিয়ে আসলাম। এখানে আসলে ঘটনাটা কি ঘটছে যদি একটু দেখি। আমরা যদি চিন্তা করি পিএইচ নিয়ে, পিএইচ এর ক্ষেত্রে একটা যদি বুঝি বাকিগুলোও বুঝে যাব। পিএইচ এর ক্ষেত্রে এখানে পি যেই এই অপারেটরটা হচ্ছে জার্মান ভাষায় এটা হচ্ছে পোটেন্স। পোটেন্স অর্থ হচ্ছে পাওয়ার। অর্থাৎ আমি যদি একটা অ্যাসিডের জন্য চিন্তা করি, একটা অ্যাসিডে যে পরিমাণ হাইড্রোজেন আয়ন বা প্রোটন সে দান করতে পারে ওই প্রোটনের পাওয়ারকে বা শক্তিকে কিন্তু আমি বলছি পিএইচ। অর্থাৎ আমরা যেটা করছি যে এই জিনিসটা অ্যাসিডের যে ঘনমাত্রা সেটা কিন্তু এখানে পাওয়ার হিসেবে চলে যাচ্ছে। তার মানে আমরা যদি ডেফিনেশন অনুসারে বলি, আমি জানি যে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে বা নেগেটিভ লগারিদমকে আমরা পিএইচ বলে থাকি, সেখান থেকেই কিন্তু এই টার্মটা এসেছে। নর্মালি যেটা হয়, আমরা যেসব অ্যাসিড বেজ নিয়ে কাজ করি তাদের ঘনমাত্রাটা কিন্তু অনেক কম হয়। তাদের ঘনমাত্রাটা সাধারণত 10⁻0 থেকে, অর্থাৎ 10⁻0 বলতে আমি কি বুঝেছি, কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে সেটা হচ্ছে 1 মোল থেকে অনেক ছোট 10⁻14 মোলার পর্যন্ত হয়ে থাকে, যেটা কিনা অনেক ছোট একটা মান। এখন সমস্যা যেটা হচ্ছে, আমরা জানি যে পানির ক্ষেত্রে এই মানটা হয় 10⁻7 হাইড্রোজেন আয়নের জন্য, আবার হাইড্রোক্সিল আয়নের জন্য। এই ছোট ছোট মানগুলো নিয়ে কাজ করাটা অনেক সমস্যা হয়ে যায়, যেমন 0.00000 অনেকগুলা শূন্য দেওয়ার পর একটা 1 এরকম হচ্ছে মানটা। তাহলে এই ধরনের ছোট মান নিয়ে কাজ করার যে অসুবিধাটা সেটা দূর করার জন্যই মোটামুটি এই আইডিয়া বা এই কনসেপ্টটা। আমরা দেখেছি আমাদের যে টার্মগুলা কেডব্লিউ এর মান, কেবি, কেএ, তারপর হাইড্রোজেন আর হাইড্রোক্সিলেটটা তো দেখলামই, এদের প্রত্যেকটার মানই কিন্তু এরকম ছোট। তাদের সর্বোচ্চ মান হচ্ছে 1 বা 1-এর চেয়ে অনেক ছোট একটা মান, বা শূন্যের কাছাকাছি যেটা আমরা বলতে পারি। এই জন্য এটাকে একটা সুবিধাজনক মান হিসেবে ব্যবহার করার জন্য এই আইডিয়াটা নিয়ে আসা হয়েছে। তাদের যে ঘনমাত্রা, সেই ঘনমাত্রার নেগেটিভ লগারিদম। আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি চিন্তা করি এই যে এটা পাওয়ার হিসেবে চলে যাচ্ছে, যেমন -log, ধরলাম যে আমাদের এখানে যে হাইড্রোজেনের ঘনমাত্রা সেটা হচ্ছে 10⁻7 পানিতে যেটা থাকে, তাহলে পানির ক্ষেত্রে জিনিসটা কি হয়ে যাবে, এখানে যদি 10⁻7 আমি তার ঘনমাত্রাটা বসাই, আমরা জানি যে লগ হচ্ছে 10 ভিত্তিক লগারিদম এটা, তাহলে যেটা হবে 10 সেম হওয়ার কারণে কাটাকাটি চলে এর ভ্যালু চলে আসবে 1, আর এখানে মাইনাস সামনে চলে আসবে -7টা। তাহলে কি হচ্ছে, তার যে এই ধরনের একটা মান পাচ্ছিলাম সেটা কিন্তু আমি এখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে +7 অনেক সুন্দর একটা মানে নিয়ে আসতে পারছি। তাহলে আমি নর্মালি যেটা বলতাম 10⁻7 হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা সমান 10⁻7 থাকা মানে সেটা হচ্ছে নিরপেক্ষ। এখন আমি সেটা বলতে পারছি যে তার পিএইচটা, আমি এটা কি করলাম যে পিএইচ করে ফেললাম, পিএইচটাকে আমি এখানে বলতে পারছি তাহলে সেটা হবে 7। তাহলে এটার কারণে আমার এক্সপ্রেস করাটা বা বোঝাটা কে বেশি অ্যাসিডিক বা কে বেশি বেসিক সেটা কিন্তু অনেকটাই ইজিয়ার হয়ে যাচ্ছে এই পোটেন্স, যেটা জার্মান ভাষায়, এটার ইংলিশটা হচ্ছে পাওয়ার, এটা ইউজ করার কারণে। আচ্ছা, এভাবে আমরা কিন্তু যে কারো জন্য এই জিনিসটা ইউজ করতে পারি। তাহলে আমি কয়েকটা ইকুয়েশন যদি এখানে লিখে ফেলি, যেমন আমরা পিএইচ লিখলাম হচ্ছে -log হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন সেটা, এভাবে প্রত্যেকের জন্য কিন্তু এই জিনিসটা আমি লিখে ফেলতে পারি। আমি এখানে লিখতে পারি পি পাওয়ার OH -log, তাহলে যে এখানে পাওয়ার হিসেবে যাচ্ছে নেগেটিভ লগারিদম কিন্তু তার করছি, তাহলে এখানে বসবে হচ্ছে হাইড্রোক্সিল। ঠিক একইভাবে আমি যদি পিকে
কে পাওয়ার হিসেবে গেল, তাহলে মাইনাস লগ হবে কে এর জন্য পি কে বি, তাহলে মাইনাস লগ হবে কে বি এর জন্য। ঠিক একইভাবে পি কে ডাব্লিউ মাইনাস লগ হবে কে ডাব্লিউ এর জন্য। তাহলে এভাবে আমরা এগুলো বের করে ফেলতে পারি। আর এখান থেকে আমরা এই জিনিসটাও খেয়াল করতে পারি যে যেমন আমরা জানি যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নের যে ঘনমাত্রার গুণফল সেটা ছিল 10^14। কিসের জন্য? 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন যদি আমি এই ইকুয়েশনটার দুই পাশে নেগেটিভ লগারিদম নিই, দুই পাশে নেগেটিভ লগারিদম নিলে আমরা জানি কি হবে, এখানে মাইনাস লগ, তাহলে এখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইনটু হাইড্রোক্সিল আয়নের কনসেন্ট্রেশন, আর এই পাশে চলে আসবে মাইনাস লগ 10^14। তাহলে আমরা বুঝতেই পারছি যে যখন লগের ভিতরে কোনো কিছু কোনো টার্ম গুণ আকারে থাকে, আলটিমেটলি যদি আমি ভেঙে ফেলি সেটা কিন্তু প্লাস আকারে চলে আসবে। তাহলে এটা হয়ে যাবে মাইনাস লগ এইচ হাইড্রোজেন আয়ন, আর হচ্ছে যে মাইনাস, এখানে এটা প্লাস হিসেবে ছিল কিন্তু প্লাস মাইনাস আলটিমেটলি মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে এখানে হাইড্রোক্সিল। আর আমরা জানি এই ভ্যালুটা আসবে 14। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখে ফেলতে পারি, আমরা এখানেই দেখলাম একটা হচ্ছে এক্সপ্রেস করে পিএইচ আর একটা হচ্ছে পিওএইচ। তাহলে আমরা লিখতে পারি পিএইচ প্লাস পিওএইচ ইকুয়ালস টু হবে 14। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা একটা ফর্মুলা হিসেবে ইউজ করতে পারি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো অ্যাসিডিক বা বেসিক দ্রবণের জন্য তার পিএইচ আর পিওএইচ যে যোগফলটা সেটা অবশ্যই 14 আসবে। ঠিক একইভাবে আমরা জানি যে কে ইন্টু কেবি ইকুয়ালস টু কেডাব্লিউ, সেটা আমরা একটু আগে দেখে আসলাম। তাহলে ঠিক একইভাবে এটার জন্য কিন্তু আমি বের করে ফেলতে পারি, এভাবে মাইনাস লগ নিয়ে দুই পাশে আমি লিখে ফেলতে পারি পি কে এ প্লাস পি কে বি ইকুয়ালস টু হচ্ছে পি কে ডাব্লিউ। আমি কি করলাম, সিম্পলি আগেরটার মতো দুই পাশেই মাইনাস লগ নিলাম, এবং এটার ভ্যালু কিন্তু আমরা জানি 10^14, অর্থাৎ মানটা চলে আসবে আগের মতো 14। তাহলে এটাও 14, এটাও 14। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা পিএইচ স্কেলে। ডেনিশ সায়েন্টিস্ট এসপিএল সোরেনসেন এই স্কেলটা 1909 সালে সর্বপ্রথম আবিষ্কার করেন। এখানে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা যেটা বলছি এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘনমাত্রা যখন 10⁻0 অর্থাৎ 1 মোলার থেকে 10^14 পর্যন্ত হবে, শুধুমাত্র তখনই কিন্তু এই স্কেলটা অ্যাপ্লিকেবল। তাহলে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা কি করব, যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বসাচ্ছি। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কোন দিকে বাড়ছে আর কোন দিকে কমছে এটা কিন্তু আমাদের ভুল হয়ে থাকে বারবার। আমরা আবারও যদি একটু বলি যে 10^7 থেকে 10^0 দিকে যাচ্ছি, তাহলে আমরা বুঝতেই পারছি যে 10^0 মানে হচ্ছে বেসিক্যালি এটা 1 সংখ্যাটি অবশ্যই 10^7 এর চেয়ে বড়। তার মানে আমি যদি বামে যাই, যেমন এটা যদি হয় 10^7, 10^6, এই পাশে যদি হয় 10^2, এই সংখ্যাগুলো কিন্তু অবশ্যই বড়। তাহলে বাম দিকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়ছে, আর ডান দিকে যেমন এটা যদি বলি 10^8, আর এ পাশে যদি এটা বলি 10^12, এদিকে কিন্তু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যাচ্ছে। তাহলে একটু খেয়াল করি, এখানে আমি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বামে বাড়াচ্ছি, আর এদিকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ডানে কমছে। আমি যদি ওর উপরে এই যে আমাদের যে পোটেন্স বা পাওয়ার, এই অপারেটরটা যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ নেগেটিভ লগারিদম যদি নেই হাইড্রোজেন আয়নের, তাহলে কি হবে, তাহলে কিন্তু ঘটনাটা উল্টা ঘটছে। এখানে আমার বাম দিকে কিন্তু পিএইচ এর মানটা কমে, আর ডান দিকে কিন্তু পিএইচ এর মানটা বাড়ে। তাহলে একটা জিনিস বুঝি, আমাদের যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়নের যে, আর হাইড্রোজেন আয়ন আর পিএইচ এর যে রিলেশন, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বাড়ে তাহলে পিএইচ কিন্তু কমে। তাহলে আমরা একটু ব্যাপারটা বুঝি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যত বাড়বে সে কিন্তু তত বেশি অ্যাসিডিক হবে, এটা আমরা বুঝি। আবার ও বাড়া মানে পিএইচ এর মানটা কমে যাওয়া, তাহলে ও বাড়া মানে যদি অ্যাসিডিক হয় তাহলে পিএইচ এর মানটা কমে যাওয়া মানেও কিন্তু দ্রবণটা তখন হবে অ্যাসিডিক বা অম্লীয়। ঠিক একইভাবে যদি উল্টাটা বলি, আমরা যদি বলি যে এখানে আমাদের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যাচ্ছে, যেমন ডান দিকে গেলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যাচ্ছে, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যাওয়া মানে আমরা দেখছি যে 7, 8, 9, 10, 11 পিএইচ এর মানটা তখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তাহলে পিএইচ এর মান আস্তে আস্তে বেড়ে যাওয়া মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যাওয়া, আর ওর ঘনমাত্রা কমে যাওয়া মানে দ্রবণটা বেসিক হয়ে যাওয়া। কারণ আমরা বুঝতেই পারছি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমে যাওয়া যেই কথা, হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বেড়ে যাওয়া একই কথা। আর যেই দ্রবণে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বেশি সেটাই কিন্তু একটা ক্ষারীয় দ্রবণ বা বেসিক দ্রবণ। তাহলে এখানে আমাদের এই যে পিএইচ স্কেলটা, সেটা থেকে আমরা এখানে বলতে পারি যে এই যে পয়েন্টটা 7G পয়েন্টটা, সেটা হচ্ছে নিউট্রাল। আমি যত ডানে যাব দেখলাম যে পিএইচ এর মান যত বাড়বে তত সে বেসিক হবে বা ক্ষারীয় হবে, আর যত সে বামে আসবে
তত সে অ্যাসিডিক হবে, অর্থাৎ পিএইচ এর মানটা যত কমে যাবে। আর 7কেই কেন আমি নিউট্রাল হিসেবে ধরে নিলাম, তার রিজন হচ্ছে আমরা দেখেছি যে 25°C তাপমাত্রায় পানির যে আয়নিক গুণফল সেটা হচ্ছে 10^14, এবং সেখান থেকে আমরা হাইড্রোজেন আর হাইড্রোক্সিল আয়ন দুটোরই যে ঘনমাত্রা সেটা পেয়েছিলাম 10^7। তাহলে এখানে যদি আমরা 10^7 কে নেগেটিভ লগারিদম করি, ভ্যালুটা পেয়ে যাই হচ্ছে আমি 7। তার মানে একটা 25°C তাপমাত্রার বিশুদ্ধ পানির জন্য তার পিএইচ আর পিওএইচ দুইটাই কিন্তু 7। তার কারণ কি? তার কারণ হচ্ছে পানি হচ্ছে নিরপেক্ষ। যেহেতু 10^7 ঘনমাত্রাটাকে আমরা নিউট্রাল বলছি, তাই তার যে করেসপন্ডিং পিএইচ যেটার ভ্যালুটা 7 আসছে সেটাকে আমরা নিউট্রাল ধরে নিচ্ছি। তাহলে পিএইচ এর মান যত কম হবে অ্যাসিডটা তত তীব্র হবে, আর পিএইচ এর মান যত বেশি হবে অ্যাসিডটা তত কম তীব্র হবে। তাহলে আমরা বুঝতেই পারছি এখানকার কোন একটা যদি বলি অ্যাসিডের ক্ষেত্রে কিন্তু তার পিএইচ এর মানটা হবে 0 থেকে 6.99 পর্যন্ত। ঠিক একইভাবে আমরা যদি বলি বেজের জন্য কিন্তু এই মানটা হবে ডান পাশে, অর্থাৎ 7 এর চেয়ে বেশি। আমরা এটা ধরতে পারি 7.01 থেকে এটা হবে এখানে 14 পর্যন্ত। অর্থাৎ বুঝে যাচ্ছে যে এই পাশটা হচ্ছে ক্ষারীয় অংশ আর এই পাশটা হচ্ছে অম্লীয় অংশ। অর্থাৎ আমরা পিএইচ এর ক্ষেত্রে কি বলতে পারি, পিএইচ এর মান যদি লেস দেন 7 হয়, যদি ইকুয়াল টু 7 হয় সেটা হচ্ছে নিরপেক্ষ, আর যদি লেস দেন 7 হয় সেটা হচ্ছে অ্যাসিডিক, আর যদি পিএইচ এর মান গ্রেটার দেন 7 হয় তাহলে সেটা হচ্ছে বেসিক। আমরা বারবার বলছি অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, এই পুরো কন্ডিশনটাই কিন্তু হচ্ছে 25°C টেম্পারেচারের জন্য। এখন কথা হচ্ছে অনেক সময় আমরা দেখবো যে আমাদের যে পিএইচ এর মানটা সেটা কিন্তু 14 এর চেয়ে বেশিও আসতে পারে, আবার 0-র চেয়ে কমও আসতে পারে। একটু খেয়াল করি কথাটা, এখানে আমরা একটা কন্ডিশন কিন্তু বেঁধে দিয়েছিলাম যে ওর ঘনমাত্রা কতর জন্য। এই কারণেই কিন্তু ওর যে ভ্যালুটা সেটা নর্মালি 0-র চেয়ে কম আসার কথা বা 10^14 এর চেয়ে বেশি আসার কথা না, ওর যে পিএইচ এর ভ্যালুটা। কিন্তু যখন আমি 1 মোলার এর বেশি ঘনমাত্রার দ্রবণ নিব তখন কিন্তু বোঝাই যাচ্ছে যে তার পিএইচ এর মানটাও কিন্তু আরো এদিকে শিফট করবে। আবার একটু বলি কথাটা, যদি তার ঘনমাত্রা 1 মোলার হয় তাহলে তার যে পিএইচ এর ভ্যালুটা সেটা হয় 0। তাহলে আমি যদি এই মানটাকে আরো বাড়াই, আমি দেখলাম যে এই মানটাকে যত বাড়াবো এই মানটা তত কমবে, এখান থেকে আমি দেখলাম। তার মানে এটা কিন্তু তখন 0-র চেয়ে আরো এদিকে চলে যাবে, আরো এদিকে শিফট করবে, অর্থাৎ নেগেটিভ একটা ভ্যালু কিন্তু আমি এখানে পেতে পারি। এসব ক্ষেত্রে আমরা অ্যাসিডটাকে বলি হচ্ছে সুপার অ্যাসিড। আর যদি আমার এখানে 10^14 এর চেয়ে আরো কম ঘনমাত্রার আমি এখানে অ্যাসিড নিয়ে কাজ করি, H+ নিয়ে কাজ করি, 10^14 এর চেয়ে ঘনমাত্রা H+ এর কম, তার মানে কি দাঁড়াচ্ছে কথাটা, হাইড্রোক্সিলের ঘনমাত্রা কিন্তু এখানে অনেক বেশি। ঠিক একইভাবে আমাদের এই এক্সাম্পলের উল্টাটা, অর্থাৎ হাইড্রোক্সিলের ঘনমাত্রা যখন অনেক বেশি বেড়ে যাবে তখন কিন্তু এটা 14 এর চেয়ে বেড়ে 14.1 বা 14.01 পর্যন্ত হতে পারে। তখন এটাকে যেরকম আমরা বলছি সুপার অ্যাসিডিক, এটাকে আমরা বলবো তখন সুপার বেসিক, যত এদিকে সে শিফট করবে। যাই হোক, আমরা মাঝে মাঝে ম্যাথমেটিক্যাল এক্সাম্পল একটু পর যখন দেখবো এই ধরনের সমস্যা দেখে থাকি, তাই এটা আগে দিয়ে বলে রাখলাম। এছাড়া আমাদের খুব বেশি একটা মাথা ঘামাতে হবে না এটা নিয়ে। আচ্ছা, এখন আসি আমরা যেটা বলছিলাম, আমরা এখানে দেখলাম যে পিএইচ আর পিওএইচ এর যেই যোগফলটা সেটা কিন্তু 14, ফিক্সড আসছে 25°C তাপমাত্রার জন্য। বলা বাহুল্য এটা যে কোনো টেম্পারেচারের জন্য কিন্তু এই সামেশনটাও চেঞ্জ হবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা দেখলাম যে কোনো টেম্পারেচারের জন্য আমার 10^14 যে KW-টা সেটা কিন্তু চেঞ্জ হয়, তাই এর ভ্যালুটাও ওভাবে চেঞ্জ হবে। তাহলে আমি কি করতে পারি, কোনো একটা অ্যাসিডিক দ্রবণের পিএইচ বের করে কিন্তু আমি সেখানে 14 থেকে ওই পিএইচটা বাদ দিয়ে তার জন্য পিওএইচও বের করে ফেলতে পারি। আমাদের এই ভুল ধারণাটা রাখলে হবে না যে অ্যাসিডিক দ্রবণের জন্য শুধু পিএইচ হয় বা বেসিক দ্রবণের জন্য শুধু পিওএইচ হয়। যে কোনো দ্রবণেরই পিএইচ এবং পিওএইচ দুইটাই থাকবে এবং তাদের যোগফল হবে 14 স্ট্যান্ডার্ড কন্ডিশনে। এবং আমরা 14 থেকে একটা থেকে আরেকটা বাদ দিয়ে আমরা কিন্তু আরেকটার মানটা পেয়ে যেতে পারবো এখানে। ঠিক একইভাবে অনুবন্ধী অম্লক্ষারের দ্রবণের জন্য প্রযোজ্য কথাটা, তাদের যে পিকেএ আর পিকেবি তাদের সামেশনও কিন্তু হবে 14। আচ্ছা, এখন আমরা আসি যে পিএইচ ক্যালকুলেশনটা কিভাবে করব। এই ক্যালকুলেশনটা দেখার পরে কিন্তু আমরা এক্সাম্পলে চলে যাব। পিএইচ ক্যালকুলেশন স্ট্রং অ্যাসিড বেজের জন্য, আমরা বেজও বলছি তার কারণ হচ্ছে যে আমি বেজের জন্য পিএইচটা বের করে কিন্তু পিএইচও বের করে নিতে পারি। আচ্ছা, তো যাই হোক, প্রথমে আমরা অ্যাসিড দেখছি। স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিডের জন্য কিন্তু আলাদা হবে। উইক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের অবশ্যই অসওয়াল্ডের যে ব্যাপারটা একটু আগে আমরা দেখলাম লঘুকরণ সূত্র, সেই জিনিসটা এখানে মাথায় রাখতে হবে। তাহলে আমরা যেটা বলছি যে স্ট্রং অ্যাসিডের জন্য পিএইচ ক্যালকুলেশন দ্যাট ইজ মাইনাস লগ
হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন সেটা আমরা ইউজ করে থাকি, কিন্তু এখানে একটু কথা আছে যে হাইড্রোজেন আয়নের যে কনসেন্ট্রেশন সেটা সরাসরি ইউজ না করে আমরা একটু এটাকে মডিফাই করে নিচ্ছি। আমরা এটাকে মডিফাই করে লিখছি আলফা সি অফ হাইড্রোজেন আয়ন, ওই যে এইচ প্লাস লেখা যে কথা, সি অফ হাইড্রোজেন আয়ন লেখা একই কথা, ইনটু ই। তাহলে একটু বুঝি এখানে কে কি। আলফা হচ্ছে আমরা পরিচিত, এই চ্যাপ্টার যেহেতু পড়ছি। আলফা হচ্ছে বিয়োজন মাত্রা, এবং আমরা একটু আগে দেখে আসলাম যে তীব্র অ্যাসিডের জন্য, স্ট্রং অ্যাসিডের জন্য তার বিয়োজন মাত্রাটা কিন্তু 1 হয়, অর্থাৎ এইখানে তার পুরোটুকুই বিয়োজিত হয়ে যায় দেখে আলফার মান হবে 1। তার মানে আমরা সেটা হিসাব করার সময়, ক্যালকুলেশন করার সময় ক্যালকুলেটর আমার সেটা 1টা কনসিডার না করলে হয়, যেহেতু ভ্যালুটা 1, তাই আমরা পিএইচ এর জন্য যেই ফর্মুলাটা ইউজ করে থাকি সেটা হচ্ছে মাইনাস লগ ই ইন্টু কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে ইটা কি সেটা আমরা একটু পরে দেখব, তবে আমরা এটা জানি যে ই হচ্ছে যে সে আসলে কতটা প্রোটন ত্যাগ করতে পারে। আমরা একটু পরে পার্থক্যটা এক্সাম্পল সহ ভালো মতো দেখবো। আপাতত এটা বুঝি যে আমাদের যে ই সে হচ্ছে যে আমরা জানি যে HCl যদি একটা প্রোটন দান করে তাহলে আমি এখানে 1 ইউজ করব, আর যদি H2S4 সে 2টা প্রোটন দান করে তাহলে তার ক্ষেত্রে 2 ইউজ করব। তারপর H3PO4 অর্থাৎ ফসফরিক অ্যাসিড 3টা প্রোটন দান করে, তাই তার ক্ষেত্রে আমি 3 ইউজ করব। তাহলে এটা মনে রাখি এভাবে যে ইটা হচ্ছে যতটা প্রোটন দান করে। আমরা একটু আগেই দেখলাম যে স্টয়কিওমেট্রি অনুসারে যে কোন একটা অ্যাসিডে আমার অ্যাসিড যদি 1 মোল বিয়োজিত হয় তাহলে তার থেকে প্রোটনও যে 1 মোল পাওয়া যাবে ব্যাপারটা এরকম না, ডিপেন্ড করে যে তার মধ্যে আসলে প্রোটন কতটা আছে দেওয়ার মতো। আচ্ছা, এবার যদি আসি উইক অ্যাসিডের ক্ষেত্রে, উইক অ্যাসিডের ক্ষেত্রে আমরা লঘুকরণ সূত্র থেকে জানলাম যে পিএইচ সমান, আমি ডিরেক্টলি হাইড্রোজেন আয়নের যে ঘনমাত্রাটা সেটা ইউজ করতে পারি না, ওর জন্য সূত্রটা হচ্ছে মাইনাস লগ আলফা ইন্টু সিএইচ, বা আমরা শুধু সি হিসেবেও চিন্তা করতে পারি, ইন্টু হচ্ছে ই। আচ্ছা, তো এখানে আমরা যেটা করব যে এটাকে সিম্পলিফাই করে নেওয়ার জন্য আমরা জানি যে এই ক্ষেত্রে আলফার মান কিন্তু 1 হবে না। আমরা জানি যে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র অনুসারে যখন আমরা একটা উইক অ্যাসিড বা বেজের জন্য চিন্তা করব তখন এই আলফাটার একটা সিগনিফিকেন্স বা গুরুত্ব আছে, সেই গুরুত্বটা বিবেচনা করে আমরা এখানে লিখছি পিএইচ ইকুয়ালস টু মাইনাস লগ আলফা সি। এখানে আমি আলফা সির সাথে ই কেন লিখলাম না, তার কারণ ইটা আমি আপাতত ধরে নিলাম তার ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ আমি যে মৃদু অ্যাসিড বা বেসটাকে চিন্তা করছি আমি জাস্ট আমার সুবিধার জন্য ধরে নিলাম সেখানে একটা প্রোটন দান করতে পারে বা একটা হাইড্রোক্সিল দান করতে পারে, ক্ষেত্র বিশেষে একটা চেয়ে বেশি দান করতে পারে, সেটা আমরা এক্সাম্পলে দেখবো। আপাতত আমরা একটু এই ব্যাপারটা বুঝি। এখানে যদি এটা হয় আলফা সি, এই জিনিসটাকে কিন্তু আমি মডিফাই করে লিখতে পারি মাইনাস লগ, অর্থাৎ পি টু দ্য পাওয়ার এইচ ইকুয়ালস টু মাইনাস লগ রুট ওভার কে এ ইন্টু সি। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে রুট ওভার কে ইন্টু সি, এই জিনিসটা কোত্থেকে আসলো? এই জিনিসটা আসলো একটু আগেই যে আমরা দেখলাম আলফা স্কোয়ার ইকুয়ালস টু কে এ ডিভাইড বাই সি, এবং সেখান থেকে আমরা লিখেছিলাম আলফা ইকুয়ালস টু রুট ওভার কে এ ডিভাইড বাই রুট ওভার সি। তাহলে একটু খেয়াল করি, এখানে যদি আমি সি এর মানটা বসাই তাহলে আমি কি করতে পারি, এখানে p to the power h equals to minus log, আমি এখানে আলফার মানটা বসাচ্ছি রুট ওভার কে এ বাই সি ইন্টু সি। সি আগে থেকে ছিল আর এখানে আলফার জায়গায় এ মানটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে ক্যালকুলেশন করে আমি এখানে আলটিমেটলি এই যে উপরের স্টেপটা এখানে লিখেছি সেটা কিন্তু পেয়ে যাব। এই মানটা আমরা পাবো রুট ওভার কে ইন্টু সি। তাহলে ডিপেন্ড করে প্রশ্নে কি দেওয়া আছে। প্রশ্নে দেওয়া থাকতে পারে বিয়োজন মাত্রার ঘনমাত্রা, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব মৃদু অ্যাসিডের জন্য। আর প্রশ্নে যদি দেওয়া থাকে বিয়োজন ধ্রুবক আর ঘনমাত্রা, তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে এখন আমরা এই যে পিএইচ আর পিওএইচ এই সংক্রান্ত কিছু এক্সাম্পল দেখব বিভিন্ন টাইপের দ্রবণের জন্য।